ঝরঝর করে চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে। রাত্রিকালীন নিরিবিলি সময়টা লুকিয়ে থাকা ব্যথাকে জাগিয়ে দিচ্ছে যেন। ঘুমন্ত শহরটা নিদ্রামগ্নে ডুবে গেছে ভীষণভাবে। কোথাও কেউ জেগে নেই আজ। চারপাশটা এত নীরব হয়ে উঠল, শেষমেশ কেবল টিকটিক করে ঘড়ি চলার আওয়াজটা স্পষ্ট হতে লাগলো। মেহনুর ঢোক গিলে চোখ খুলে তাকাতেই বালিশটা জায়গা মতো রেখে দিল। মাহাতিমের পাঠানো বইগুলো নেড়েচেড়ে দেখার জন্য উঠতে উদ্ধত হলো মেহনুর। হঠাৎ নীরবতার সন্ধিক্ষণে ছেদন ঘটিয়ে বহুদিন পর টানা এক সপ্তাহ একদিন শেষের রাত্রিতে ফোন বেজে উঠল। নীরব রুমটায় বিকট আওয়াজের জন্য কেমন ভুতুরে ভুতুরে ঠেকছে। মেহনুর প্রথমে অবিশ্বাস করলেও শেষে দেখল ঠিকই ফোন বাজছে। সেটা বালিশের পাশ থেকে বেজেই চলছে। বুক ভরা সাহস নিয়ে জোরে জোরে দম নিতেই ফোনটার কাছে এগিয়ে গেল মেহনুর। ঠান্ডা হয়ে আসা হাতটা আস্তে করে ফোনের নিচে ঢুকিয়ে সেটা মুঠোয় তুলে নিল। স্ক্রিনের দিকে তাকাতেই আনন্দ অশ্রু মিলিত চাহনিতে হু হু করে কেঁদে উঠল মেহনুর। চোখের সামনে নতুন ফোনটা বাজতে বাজতে কেটে গেল। মেহনুর কান্না আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়লে এদিকে আর ফোন ধরতে পারল না। কল কেটে গেলে মূঢ় দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল মেহনুর। এবার সব কিছু ভেঙে চুরে কান্না ঠেলে আসছে তার। ফোনের ওপাশে থাকা মানুষটা এমনিই অভিমান অপমান নিয়ে রেগেছিল। এখন যদি কল না ধরাকে এক ধাপ বেশি ভাবে, তখন মেহনুর আর ভাবতে পারল না। ফোনটা কোলে ছেড়ে দিয়ে অশ্রুমাখা মুখটা দু হাতে ঢেকে ফেলল। হাতের শুকনো তালু দুটো আবারও সিক্ত জলে ভিজে উঠল। এবার মাহাতিম জীবনেও ওকে কল করবে না। ও যে ভুলবশত কলটা ধরতে পারেনি, কলটা যে আপনা আপনি কেটে গেছে, সেটা না জেনেই মাহাতিম 3 গুণ বেশি ক্ষেপবে। এই ঘটনার পর থেকে আদৌ সে কল করবে? মেহনুর অসহ্য চিন্তা ভাবনার ভেতর অস্থির হয়ে উঠলে কোলের উপর আলো জেলে পুনরায় বস্তুটা বাজতে লাগলো। টিকটিক করা ঘড়ির আওয়াজকে টেক্কা দিয়ে পুরো রুমে তখন ফোনের রিংটনটা ছড়িয়ে পড়ল। মেহনুর হতবাক হয়ে মুখ থেকে হাত দুটো নামাতে লাগলো। দৃষ্টিনত করে কোলের দিকে চোখ পড়তেই এবার ডানে বামে তাকালো না। খপ করে ফোনটা হাতে তুলে রিসিভ অপশনে বৃদ্ধাঙ্গুল রেখে আলতো চাপ দিল। এবার কলটা রিসিভ। মেহনুর ভেজা ভেজা দৃষ্টিতে স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফোনটা তখন কানে ঠেকালো। নির্বাক ভঙ্গিতে কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা সুরে বলল, হ্যালো। উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো মেহনুর। বুকটা প্রচুর ঢিপ ঢিপ করে শব্দ করছে। শুকিয়ে আসা গলাটা ছোট্ট ঢোক গিলে খানিকটা ভিজিয়ে নিল। অপেক্ষায় থাকা উৎকণ্ঠিত মনটা মাহাতিমের কথা শোনার জন্য ছটফট করে চঞ্চল হচ্ছে। আঁচলের নরম কাপড়টা বাঁ হাতের তালুতে দলা পাকিয়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, মাহাতিম কি প্রচুর রাগারাগি করবে? ধমক দেবে? কড়া কথা শোনাবে? অসংখ্য অসংখ্য প্রশ্ন যখন মেহনুরের চিন্তাকে হুড়হুড় করে বাড়িয়ে দিচ্ছিল, তখনই কিলবিল করা প্রশ্নের মধ্যে দাড়ি বসিয়ে ওপাশ থেকে বলতে লাগলো মানুষটা। আজ তার কথার মধ্যে ঝাঁজ ছিল, তেজ ছিল, প্রচণ্ড রাগের আভাস বোঝা যাচ্ছিল। খুব খারাপ লাগছে? হারে হারে টের পাওয়ার কথা। সেদিন তোমার সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ি ব্যাগ ঘুরিয়ে কত বড় রিস্ক নিয়েছিলাম তোমার ধারণারও বাইরে। আমার পজিশনের পাওয়ারটা কোনো দিনও খাটাইনি। সেদিন ফ্লাইট মিস করবো জেনে এজেন্সির মালিককে শিডিউল পিছাতে বলি। তোমার জন্য ওই ফ্লাইটে 70 জন যাত্রীর ভোগান্তি সহ্য করা লাগে। বাড়ি থেকে যখন বেরিয়ে এলাম তখন ইচ্ছে করেছিল সৌভিককে বলে তোমাকে গ্রামে পাঠিয়ে দিই। পুরোটা রাস্তা তোমার ওই সব কথাগুলো কানে বিঁধেছে। তোমার উপর কী পরিমাণ ক্ষোভ কাজ করছিল সেটা যদি এক কোনা পরিমাণ প্রকাশ করি, তুমি আমাকে সহ্য করতে পারবে না মেহনুর। আমাকে মনের খুশি মতো কথা শোনাবে, ইচ্ছে মতো এটা ওটা করে ফেলবে। এদিকে আমিও চুপচাপ শুনে তোমাকে আদর করতে আসবো, তোমার কথা ভুলে পেছনে পেছনে ঘুরঘুর করব। এই চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। আমাকে অন্যদের মতো ভাবতে যেও না। এই ভুলটা যদি না করো তাহলে তোমার জন্যই ভালো। তুমি আমার হাসি খুশি রূপ দেখে অভ্যস্ত মেহনুর, সেটা নিয়েই থাকার চেষ্টা করো। আমার আড়ালে থাকা রূপটা টেনে হিঁচড়ে বের করার চেষ্টা করো না। জাস্ট এইটুকু সতর্ক করব, তুমি আমাকে সহ্য করতে পারবে না। কাটকাট গলায় তেজালো সুর শুনে স্তব্ধ হয়ে গেল মেহনুর। মুখের ভাষা হারিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। মাহাতিমের সহজাত রূপটা পলকে পলকে যেন অন্য রূপে বদলে যাচ্ছে।
যাকে চেনা যায় না, বোঝা যায় না, জানাও যায় না, এমনই স্থিতিতে গুলিয়ে যাচ্ছে। মেহিনুর স্থির দৃষ্টিতে বুক ফুলিয়ে দম নিল। নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে 8 দিন আগের ক্ষত হাতটা চোখের সামনে তুলল। এখনও ঘাটা শুকোয়নি, চাপ লাগলে এখনও ভীষণ ব্যথা করে। ক্ষতটার দিকে নির্মল দৃষ্টি রেখে স্বচ্ছ গলায় বলল মেহিনুর, আপনার হাত ভালো হয়েছে? কে? বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে মাহতিব। রুমের লাইট নেভানো বলে জানালা দিয়ে বাইরের আলো এসে চতুর্দিকে আবছা অন্ধকার করে দিচ্ছে। ঠান্ডা ঠান্ডা বাতাস তখন খোলা জানালা দিয়ে পর্দা উড়িয়ে ঢুকছে। মাহতিব উড়ন্ত পর্দার দিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্যের হাসিতে বলল, মনের খোঁজ নেওয়াটা জরুরি, হাতের জন্য ডাক্তার আছে। উত্তর শুনে ফিক করে হেসে দিল মেহিনুর। হাতটা চোখের সামনে থেকে নামিয়ে বাঁ পাশ থেকে মাহাতিমের বালিশটা টেনে নিল। বিছানার হেড সাইডে সেও পিঠ ঠেকিয়ে কোলে বালিশ রেখে বসলো। এদিকে মাহাতিমের মাথায় অতিথিদের নিয়ে টেনশন কাজ করছে। সবচেয়ে বেশি টেনশন হচ্ছে মেহিনুরকে নিয়ে। এই মুহূর্তে যদি ওর কিছু হয়ে যায় তাহলে কিভাবে সব কিছু সামাল দেবে। মাহাদিকে একা পেয়ে গাল চেপে ধরেছে। যদি মেহিনুরকে সুযোগ মতো কিছু করে ফেলে। কোনো কিছুই ঠিকঠাক মতো ভাবতে পারছে না মাহাতিম। বাড়ি ফেরার জন্য মন ও মস্তিষ্ক ব্যাকুলভাবে আনচান করছে। বিছানার ডান পাশ থেকে চারকোনা বস্তুটা হাতে তুলে নিল মাহাতিম। আবছা অন্ধকারের ভেতর সেই বস্তুটার দিকে একাগ্রমণে তাকিয়ে রইল। কালো রঙের ফটো ফ্রেমটা আজ সকালে ডেলিভারি ম্যান দিয়ে গেছে। গোলাপি শাড়ি পড়ুয়া মানবী হাতে উপন্যাস নিয়ে ডুবে আছে, আর দীর্ঘ কেশগুলো পিঠ ছড়িয়ে মাটিতে পড়ে আছে। আনমনে নিজের ভুবনে থাকা নারী মূর্তি ছবিটা রিসর্টে থাকার সময় মাহাদি তুলেছিল। ভাগ্যিস ফোনটা মাহাতিমের ছিল বলে আজ এক টুকরো ভালোবাসা নিজের কাছে রাখতে পেরেছে। মাহাতিম ছবিটার দিকে দৃষ্টি রেখে মেহিনুরের উদ্দেশ্যে বলল, তোমার বইগুলো যে ভাগ্য নিয়ে এসেছে, আমার নসিবে সেই ভাগ্যটুকু নেই। তোমার বইগুলো যখন তখন তোমার কোমল কোমল আঙ্গুলগুলো ছোঁয়া পাচ্ছে, তোমার কোলটায় নিজেদের গুঁজে নিয়েছে। তোমার কাছে থাকার সুযোগ তারাই বেশি পায়। আমি ঠিক এতটাই দূরে আছি যে যদি তোমার কিছু হয়েও যায় তাও আমি আসতে পারবো না। নিজের দিকে খেয়াল রেখো মেহনুর। এবার ফিল্ড থেকে ফিরলে আমাকে একটু। চোখ দুটো বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। কান থেকে ফোন সরিয়ে কলটা কেটে দিল। ফটো ফ্রেমটা বিছানায় ফেলে ফ্লোরে পা রেখে দাঁড়ালো। খোলা জানালার দিকে উদাস দৃষ্টি রেখে ধীর পায়ে সেখানে গেল। ট্রাউজারের দু পকেটে হাত গুজে জানালা দিয়ে নিচে তাকালো মাহাতিম। সুইমিং পুলের টলমলে পানিতে আকাশের ছাপ পড়ে আছে এখন। বাতাসের জন্য পানির উপর মৃদু স্রোত দেখা যাচ্ছে। স্রোতের প্রবাহে আকাশের প্রতিচ্ছবিটা নড়ে চড়ে উঠছে। ডান পকেট থেকে হাত বের করলো মাহাতিম। মুঠো বন্দি হাতটা কাছে এনে আঙ্গুলগুলো আলগা করে ফেলল। অমনি মুঠোয় থাকা পাসপোর্ট সাইজের ছোট্ট ছবিটার দিকে দৃষ্টি রাখলো। কিছু সময় নীরব থেকে একাকী রুমের ভেতর বলতে লাগলো মাহাতিম, তোমার মিষ্টি মুখটায় অসংখ্য চুমু মেহনুর। যত দূরেই থাকি না কেন তোমার কিচ্ছু হতে দিব না। চাইলে এক্ষুনি তোমার কাছে ফিরতে পারি, কিন্তু কাজ ফাঁকি দেওয়াটা আমার দ্বারা কোনো কালেই সম্ভব না। আকস্মিকভাবে ফোন কেটে দেওয়াতে কিছুটা আশ্চর্য হয় মেহিনুর। তার রাগ কি এখনও কমেনি, নাকি ক্ষোভটা এখনও দেখিয়ে যাচ্ছে? মেহিনুর ফোন হাতে নিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করলো, কিন্তু কল এলো না। এবার আর মন খারাপ হলো না। মনে মনে ভেবে নিল হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন আর রাতের সময়টুকু ঘুমায় না মেহিনুর। গ্রামে যেভাবে বই নিয়ে সময় কাটাতো সেভাবেই বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হাতে এখন সমুদ্র বিলাস নিয়ে মগ্ন হয়েছে। সময়ের প্রহর বাড়তে বাড়তে রাতটা গভীরভাবে তলিয়ে যাচ্ছে। রাত্রি যখন দ্বিপ্রহরের ঘণ্টা বেজে উঠল, তার কিছু মিনিট পরপরই রুমের দরজায় ঠকঠক করে উঠল। মেহিনুর বই থেকে দৃষ্টি সরিয়ে ঘড়ির দিকে তাকালো। এত রাতে এই রুমে কে নক করছে? মেহিনুর বইটা বন্ধ করে পাশে রেখে শোয়া থেকে উঠে বসল। দরজার দিকে দৃষ্টি রেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো। ক্যাচ করে শব্দ তুলে দরজা খুলে দেখলো দরজা একটু ফাঁক হয়ে গেলে রুমের ভেতরে পা রাখলো মাহদি। মেহিনুরের দিকে চিলতে হাসি দিয়ে দরজা চাপিয়ে কাছে এলো। বিছানার কাছে এসে পাশে বসতেই হাসি হাসি গলায় বলল,
আমার শত্রু ফোন দিয়েছিল তাই না? তোমাকে কাঁদালে আমার কাছে বিচার দিবে, ঠিক আছে? আমি একেবারে ফাল্টাফাল্টি করে সাইজ করে দিব। মাহাদির দুঃসাহসী আচরণ দেখে খিলখিল করে হেসে উঠল মেহিনুর। মাহাদিকে কাছে কোলে বসিয়ে দিল। গাল দুটো দুহাতে ধরে কপালে ছোট্ট চুমু দিতেই হাসি সূচকে বলল, কিচ্ছু করতে হবে না পুচকে দেবর। তুমি যে এত রাতে না ঘুমিয়ে এখানে এসেছো, এটা কি ঠিক হলো? ঘুমাওনি কেন? কিছু লাগবে? মাহাদি কোনো প্রকার উত্তর না দিয়ে মেহিনুরের গলা জড়িয়ে ধরল। মেহিনুরের কাঁধে গাল ঠেকিয়ে নিচু সুরে বলল, আমি তোমার কাছে ঘুমাবো বউ। ভাইয়া তো এখন নেই, আমি তোমার কাছে একটু ঘুমাই। মাহাদির আকুতি সম্পন্ন কণ্ঠ শুনে না করল না মেহিনুর। প্রসন্ন গলায় হাসি দিয়ে মাহাদির পিঠ বুলিয়ে বলল, আমি কি কখনো না করেছি? করিনি তো। যখন ইচ্ছে তখন চলে এসো। মাহাদির দুপাটি দাঁত বের করে প্রফুল্ল হাসিতে মেতে উঠল। মেহনুরকে ছেড়ে দিয়ে পাশে বালিশ টেনে শুলো। মেহনুর রুমের জানালায় পর্দা টেনে দিয়ে কম্বল বের করলো। কম্বলের ভাঁজটা খুলে দিয়ে মাহাদির গা ঢেকে দিতে নিজেও কম্বলের নিচে ঢুকে পড়ল। ঘুমানোর জন্য মাহাদির মাথায় হাত বুলিয়ে দিতে থাকলে অন্যদিকে পকেট থেকে ফোন বের করলো মাহাদি। মিচকি মিচকি হাসিটা অনেক কষ্টে ভেতরে চেপে ছোট্ট একটা মেসেজ টাইপ করলো। তোমার বিছানায় আমার বউ নিয়ে ঘুমাচ্ছি ভাইয়া। আমার বউ আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ইয়াহু ইয়াহু। মেসেজটা পাঠিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে মেহনুরের দিকে এক পলক তাকালো। মেহনুর দৃষ্টি তখন দেয়ালে আটকে থাকা বন্দুকটার দিকে স্থির হয়ে আছে। মাহাদি সেটা দেখতে পেয়ে মেহনুরকে কিছু বলল না, চুপচাপ ঘুমের জন্য চোখ বন্ধ করে ফেলল। রাতের আধার চিরে ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠল। পূর্ব দিকটা অরুণ প্রভায় রাঙা হয়ে দিনের আবর্তনে পরিবর্তন হলো। ভোরের আলো পেয়ে জাগ্রত হলো পাখিরা। মসজিদে মসজিদে আজানের সুর শেষ হয়ে জামাতের সালাত শুরু হলো। পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা। মৃদু হাওয়ায় পর্দা উড়ে স্থানচ্যুত হলো। তখনই পূর্বের সোনালি আলো এসে মেহনুরের চোখ দুটোতে ভর দিল। আলোর তীব্রতায় ঘুমের ঘোরে চোখ কুচকাল মেহনুর। সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরল। পাখিরা কিচিরমিচির করতে করতে জাগিয়ে দিল গাছের সতেজতা। মৃদু হাওয়ায় পর্দা উড়ে স্থানচ্যুত হলো। তখনই পূর্বের সোনালি আলো এসে মেহনুরের চোখ দুটোতে ভর দিল। আলোর তীব্রতায় ঘুমের ঘোরে চোখ কুচকালো মেহনুর। সাথে সাথে একটা হাত এনে চোখের উপর আড়াল করে ধরল। চোখের পল্লব জোড়া আস্তে আস্তে খুলে সকালের প্রথম প্রহরটা দেখতে পেল। অমনি দেখতে পেল মাহাদি গুটিসুটি পাকিয়ে মাথা পর্যন্ত কম্বল দিয়ে মুড়ে রেখেছে। মেহনুর ঈষৎ ভঙ্গিতে হেসে দিয়ে আস্তে করে মাহাদির মাথা থেকে কম্বল সরিয়ে দিল। যেটা ভেবেছিল তাই দেখল, মাথাটা ঘেমে উঠেছে। মেহনুর আঁচলটা টেনে মাহাদির মাথা মুছে দিল। এরপর শোয়া থেকে উঠে বসলো মেহনুর। ঘুমের আড়মোড়া ভাঙার জন্য শরীরটা একটু টানা দিয়ে নিল। চোখটা ডলতে ডলতে বালিশের তলা থেকে ফোন বের করলো। সেটা অন করে অভ্যেস মতো দেখলো আজও কি মানুষটা স্মরণ করেছে কি না। ফোনের স্ক্রিনটা আজও খালি না, স্মরণ করেনি। মেহনুর ভারী একটা নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল। হাত মুখ ধুয়ে এসে দরজা খুলে বাইরে বেরোলো। উদ্দেশ্য এখন ছাদের রুমটার দিকে খেয়াল রেখে আসা। মেহনুর সিঁড়ি ধরে উপরে গিয়ে নিজের আসল রুমটার দরজা ঠেলে দিল। হাই তুলে ভেতরে ঢুকতেই হাইটা সেখানেই ওই ভঙ্গিতে আটকে গেল। আশ্চর্য হয়ে রুমের ভেতরে ঢুকে আশপাশে তাকাতেই বুকটা নিংড়ে এলো মেহনুরের। নিঃশ্বাসটা যেন গলার মধ্যে আটকে গেছে। চোখ দুটোর অবস্থা বিস্ময়ে অভিভূত। মেহনুর বিধ্বস্ত রুমটার ভেতর এক পা করে এগুচ্ছে। অমনি নিঃশ্বাসের প্রখর যেন ছ্যাঁত করে বুকের পিষ্টনে আঘাত করছে। বিছানার চাদরটা অস্বাভাবিক আকারে দলা পাকিয়ে আছে, যেন টেনে টুনে ছিঁড়তে চাওয়ার বাসনা ছিল। ফ্লোরের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে ছেঁড়া বালিশের তুলো। টেবিলের উপর যে গ্লাস দুটো রেখেছিল সেগুলো এখন চূর্ণ বিচূর্ণ। স্বাভাবিক কায়দায় রেখে যাওয়ার রুমটা এক রাতের ভেতর লণ্ডভণ্ড হয়ে গেছে। কে করেছে, কেন করেছে, কিচ্ছু মাথায় ঢুকছে না। কেন এসব হলো? মেহনুর জড়সড় মন নিয়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। ভীত শঙ্কিত চাহনি নিয়ে ধীরে ধীরে ধ্বংসাত্মক অবস্থা দেখতে লাগলো। দেখতে দেখতে যেই ভীতিপ্রবণ চোখ দুটো আলমারির দিকে আটকালো, তখনই বিস্ফোরণ চাহনিতে মুখের উপর হাত চাপা দিল মেহনুর। উম্মাদের মতোই হোক বা অস্থির চিত্তের মতোই,
মেহনুর ক্ষুদ্র ক্ষুদ্র কাজকণাকে উপেক্ষা করে দৌড়ে সেদিকে পা বাড়ালো। পায়ের তলায় নরম চামড়া ভেদ করে ক্ষুদ্র ধারালো কাঁচের টুকরো ঢুকলো। ব্যথায় চোখ খিচে আসলেও নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে হজম করলো। হাত দুটো দিয়ে পাগলের মতো আলমারির ভেতরটা হাতেপিতা করতে লাগলো মেহনুর। প্রত্যেকটা হ্যাঙ্গার সরিয়ে সরিয়ে বেঁচে যাওয়া শাড়ির খোঁজ করতে লাগলো। 17টা শাড়ির একটা শাড়িও অবশিষ্ট নেই। সবগুলো শাড়ি নৃশংসভাবে কেটে ফেলা হয়েছে। তবুও উন্মাদের মতো বারবার দেখতে লাগলো মেহনুর। পায়ের তলায় যে কঠিন ব্যথা হচ্ছিল সেটা কোনোভাবেই তোয়াক্কা করলো না। গুনে গুনে 17টা শাড়ি নিয়ে লাগেজ ভর্তি করে দিয়েছিল মাহতিম। যাওয়ার আগে একটা কথাই বলেছিল, বয়সটা যখন 18 এসে পৌঁছবে তখন 18 নম্বর শাড়িটা সে নিজে এসে কিনে দেবে। ততদিন পর্যন্ত 17টা শাড়ির সঙ্গেই যেন দিনগুলো কাটতে থাকুক। কিন্তু আজকের এই ঘটনা সমস্ত কিছু চুরমার করে দিয়েছে। মেহনুর নিরুপায় হয়ে নিস্তেজ ভঙ্গিতে থেমে যায়। নষ্ট করা শাড়িগুলো ওভাবেই রেখে আলমারি থেকে ঘুরে দাঁড়ায়। প্রত্যেকটা অবস্থা দেখে চিল্লিয়ে কাঁদতে ইচ্ছে করছে। যেদিন থেকে মাহাতিম বিদায় হলো সেদিন থেকে মনের ভেতর ভীতি ঢুকে গেছে। এই ভীতিটা দিনকে দিন ভয়ানক আকারে বাড়ছে, শুধু বাড়ছেই, কমার অবস্থা একদম নেই। মেহনুর বেকারহীন ভঙ্গিতে থম মেরেছিল। আস্তে আস্তে বাস্তবিক অবস্থায় ফিরে এলে পায়ের তলাটা যেন বিষিয়ে উঠল। ফ্লোরে ধপ করে বসতে পারলে শান্তি পেত মেহনুর, কিন্তু কাঁচের টুকরো দিয়ে ঘর ভর্তি ছড়িয়ে আছে তখন। শাড়ির কুচিগুলো ডান হাতে খাবলে একটু উঁচু করে তুলল শাড়িটা। অন্য হাত দিয়ে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে রইল। ধীর কদমে এগুতে এগুতে বহু কষ্টে ছাদের পরীক্ষা পার করল। এরপর সিঁড়ি ধরে নিচে নামতেই ব্যথাতুর কণ্ঠে মা বলে ডেকে উঠল মেহনুর। ডাকটা যে বেশি দূর যায়নি এবং কারোর কানে পৌঁছানোর কথা না সেটা বুঝতে পারল মেহনুর, কিন্তু গলা উঁচিয়ে যে কাউকে ডাকবে সেটাও তীব্র যন্ত্রণার কাছে পরাস্ত হয়ে যাচ্ছে। রজনীর রুম থেকে পরিষ্কারের কাজ শেষ করে সাবুখালা পান চিবাতে চিবাতে বের হচ্ছিল। জিহ্বা দিয়ে উপর পাটির দাঁতগুলো বুলিয়ে নিতেই সিঁড়ির দিকে দৃষ্টি পড়ল। ভ্রু খানিকটা কুঁচকে অনেকটা কৌতূহলের সাথেই সেদিকে এগিয়ে গেল। মেহনুরের যন্ত্রণা কাতর মুখ দেখে ওর দিকে আপাত মস্তক তাকিয়ে বলল, ও বউ, তোমার মুখ এমন লাল হইয়া আসে কে? কোন হানে বিষ ব্যথা করিতেছেনি? তোমার অবস্থা যে আমার কাছে ভালো ঠেকতেছে না। মেহনুর খিচুনি দেওয়া চোখ দুটো পিটপিট করে খুলল। অনেক কষ্টে ঢোক গিলতেই আবারও চোখ খিচুনি দিয়ে মাথা নত করে বলল, তাই কাজ ঢুকেছে খালা, আমি ঠিকমতো হাঁটতে পারছি না, খুব জ্বলছে। হায় হায়! আর্ত কণ্ঠে চিল্লিয়ে উঠল সাবুখালা। ঢলঢলে দেহটা নিয়ে দ্রুত সে মেহনুরের হাতটা শক্ত করে ধরল। মেহনুরের একটা হাত নিজের কাঁধের উপর টেনে নিতেই চিন্তিত কণ্ঠে বলল, বউ, কামটা তুমি ঠিক করলা? এখন যদি আফাই আমারে লুচ্চা মতো বকে তাহলে আমার কি হইব কও দেহি? ইস রে, কাজ ঢুকলে যে কি ব্যথা! বউ, একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমার ব্যথা কমাই দিতেছি। সাবুখালা কথায় যেমন চটপট, কাজের বেলাতেও পটুতা দেখিয়ে দিল। মেহনুরের মতো পাতলা দেহি মানুষকে সে একাই ধরে ধরে কোনো কষ্ট ছাড়া মাহাতিমের রুমে নিয়ে গেল। বিছানায় বসিয়ে দিতেই মাথায় রংচটা আঁচলটা ঠিক করে ব্যান্ডেজের সরঞ্জামাদি এনে মেহনুরের মুখোমুখি হয়ে বসল। স্যাবলনের মুখটা 3 আঙ্গুলে ঘোরাতে ঘোরাতেই বলল, পা দুইটা আস্তে কইরা কোলে তুলো বউ। মেহনুর দাঁত মুখ শক্ত করে পা দুটো সাবুখালার কোলের উপর তুলল। খুলে রাখা স্যাবলনের চ্যাপটা বোতলটা একপাশে রেখে দিল সাবুখালা। খুঁটিয়ে খুঁটিয়ে পায়ের তালুটা দেখতেই ব্যথিত দৃষ্টিতে বলে উঠল, বউ গো, যেই সর্বনাশ করছো এই সর্বনাশের কথা যদি বড় আব্বাই জানে আমারে না ধুয়াই ফেলাইব। এইটা কি করলা কও দেহি? কেমনে তুমি সর্বনাশটা করলা? মাহাতিমের প্রসঙ্গ আসতেই খিচুনি দেওয়া চোখ দুটো খুলে তাকালো মেহনুর। এদিকে পাকা হাতে তুলো ছিঁড়ে ঘা পরিষ্কার করছে সাবুখালা। ব্যথায় যেন বিদ্যুতের মতো টনটন করে বাজছে মেহনুরের। হাঁটুর উপর খামচে রাখা হাতটা আরও শক্তভাবে খামচে নিয়ে রুষ্ট গলায় বলল সে, খালা, আপনার কাছে অনুরোধ, আপনি ভুলেও ওনার কাছে কিছু বলবেন না। আপনার কথাটুকু মান্য করুন, উনি শুনলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেবেন। কাঁচের ক্ষুদ্র কণাটা এই ফাঁকে 2 আঙ্গুলের নখ দিয়ে টেনে বার করলো সাবুখালা। আচমকা ব্যথায় অস্ফুট সুরে শিউরে উঠল মেহনুর।
চোখ দুটো বন্ধ করে ঠোঁট গোল করে সশব্দে নিঃশ্বাস ছাড়তেই সাবুখালা সেখানে তুলো চেপে বলল, তোমার এই অবস্থার কথা আমার কন লাগতো না। তোমার 2 নম্বর জামাই গিয়া আসল জায়গায় পাচার কইরা দিবে। চট করে চোখ খুলে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো মেহনুর। চিকন চিকন ভ্রু দুটো কপালে ভাঁজ ফেলে দিল। হাঁটুর ওপর খামচে ধরা হাতটা ধীরে ধীরে শিথিল হতে থাকলে সাবুখালা ওর দিকে দৃষ্টি তুলে বলল, ওই পাকনারে থামান যাইতো না বউ, বড় আব্বার কাছে ঠিকই লাগাই দিব। তার চেয়ে তোমারে ভালো বুদ্ধি দেই, শোনো, তুমি এখনই বড় আব্বারে ফোন দিয়া ঘটনাটা কইয়া দাও, তাহলে আর সমস্যা হইব না। মেহনুর মুখ ফুটে কিছুই বলল না। ওই মুহূর্তে স্থির হয়ে চুপ থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেই রুমের অবস্থা দেখে মাথাটা ভোঁ ভোঁ করছে, তার উপর দ্বিতীয় দুশ্চিন্তায় মগ্ন হলে সর্বনাশটা ঠিকই হবে। পা দুটো সাদা ব্যান্ডেজে ঢেকে দিয়ে রক্তাক্ত তুলাগুলো ডাস্টবিনে ফেললো সাবুখালা। ফিরে এসে মেহনুরের সামনে বসতেই একগাদা প্রশ্ন ছুড়ে বসলো। পরনে বাটিকের সবুজ শাড়ি, সবুজের উপর কমলা রঙের গোল গোল ছাপ, ব্লাউজটা বাহু দুটোর উপর টাইট ফিটিং হয়ে চিপসে আছে, পেটের ভুঁড়িটাও বেশ সচক্ষে বোঝা যায়। পানের রসে ঠোঁট দুটো টকটকে লাল, দাঁতও লাল বর্ণে লেপ্টে আছে। আনসারি নিবাসে প্রায় 15 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে কাজ করছে। চালচলন এবং দেহের স্থূলতা দেখে বয়সের কোঠা অনুমানের বাইরে। মেহনুর অনেকক্ষণ যাবৎ চুপ থেকেও সাবুখালা খোঁচাখুচির প্রশ্ন থেকে রেহাই পেল না। ভীতিকর পরিস্থিতিটা যথাসম্ভব সংক্ষেপেই বলে দিল মেহনুর। সাবুখালা এত বড় ঘটনা শুনে কোনো প্রতিক্রিয়াই দেখালো না, উল্টো ঝিম মেরে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে রইল। মেহনুর ভেবেছিল সাবুখালা এই ঘটনা শুনে এলাহি কাণ্ডের মতো বাড়ি মাতিয়ে তুলবে, নিজেই এদিক ওদিক না তাকিয়ে মাহাতিমকে ফোন করে বসবে। অথচ চরম আশ্চর্যের ব্যাপার, সে কিছুই করল না। শান্ত স্থির ভাব দেখে মেহনুরের মনটা খটমট করতে লাগলো। নিশ্চিত রূপে বলা যায় সাবুখালার নিশ্চুপের পেছনে বিরাট কোনো কারণ লুকিয়ে আছে। মেহনুর মার্জার জন্য খোঁজ করলো। এদিকেও সে জানতে পারলো মার্জা খুব সকালের দিকে ডাক্তারের কাছে চেক আপ করতে গিয়েছে। মেহনুরকে তিনি সঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু রজনীর জন্য নাকি নেননি। অন্যদিকে হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে বড় ভাইয়ের রুমে আসে মাহদি। সবসময়ের মতো আজও সে মাহদিমের রুমে মেহনুরকে পেয়ে যায়, কিন্তু পায়ের দিকে দৃষ্টি যেতেই পুচকে দেবরের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় মেহনুর। অনেকটা নিরুপায় হয়েই মাহাদির কাছে সব কথা বলে দেয়। এতেও মাহাদির গভীর কৌতূহলের জায়গাটা তৃপ্তি পায়নি। মেহনুরের সরল মস্তিষ্ক যেখানে গোলকধাঁধার নিয়ম ধরতে পারত না, সেখানে বড় ভাই মাহাতিমের সাথে উঠবোস করতে করতে মাহাদি এসব নিয়ে যথেষ্ট তৎপর হয়েছে। আজও সে গোড়ার দিকটা ধরার জন্য মেহনুরকে নাস্তা খাওয়ার নাম করে রুম থেকে বেরিয়ে যায়। ট্রাউজারের ডান পকেটে হাত ঢুকিয়ে ফোনের অস্তিত্বটা দেখে নেয়। এরপর সোজা ছাদের রুমটায় চলে আসে মাহদি। দরজার পর্দাটা ডান হাতে সরিয়ে ভেতরে ঢুকতে নিলে চোখ ছানা বড়া অবস্থায় থমকে যায়। এক এক করে সবকটা জিনিসের চোখ বুলিয়ে তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে। আজ কোনোভাবে অস্থির হলে চলবে না। যথাসম্ভব শান্ত থাকার চেষ্টায় মাহাদি অনুভব করলো তার পা দুটো কাঁপছে, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। তবুও মনের উপর সাংঘাতিক জোর খাটিয়ে কলটা ডায়ালে ফেললো মাহাদি। কোমরে ডান হাত রেখে কানে ফোন ঠেকালো। তখন পরপর দুটো রিং যেতেই ওপাশ থেকে রিসিভ হলো কলটা। মাহাদি তৎক্ষণাৎ ত্রস্ত ভঙ্গিতে বলতে শুরু করলো, আপু, ভাইয়া, সবাই শোনো, প্লিজ শোনো। আজ বাড়িতে মা নেই। মা সম্ভবত ইকবাল আঙ্কেলের কাছে গিয়েছে। আমার বউয়ের রুমটা একদম তছনছ করা। আমি মাত্র দেখেছি, ওর পায়ে দেখলাম সাবুখালা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি কি কথাটা বলতে যে আটকে গেল মাহাদি। ভয়টা যে ওকেও কঠিনভাবে কাবু করে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই। মাহাদির শুষ্ক ঠোঁটে জিভ বুলিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টানতে লাগলো। গলাটা ভেজানোর জন্য বরফ ঠান্ডা পানি দরকার। বরফ কুচি ছেড়ে দেওয়া পানি ঢকঢক করে গিললে হয়তো খরতপ্ত গলাটার তৃষ্ণা মিটবে। মাহাদির কথা মাঝপথে থামার পর কলের ওপাশ থেকে একযোগে চিল্লিয়ে উঠল 8 জন। মাহাদি, তুই ঠিক আছিস? 8টা গলা একসাথে চিল্লানোর জন্য চমকে উঠল মাহাদি। তাড়াতাড়ি কান থেকে ফোনটা একটু দূরে সরাতে বাধ্য হলো। কানটা আর একটু হলে ঠিকই কালা বানিয়ে ছাড়তো ওরা। মাহাদির সাথে সাথে বিরক্তিতে মুখ ভার করে বলল,
তোমাদের কতবার বলবো এভাবে চিল্লাবে না, আমি ভয় পেয়ে যাই জানো না। আমি ঠিকই আছি, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, সাবু খালাকে রুম পরিষ্কার করতে বলে এলাম। আমি কি করব বুঝতে পারছি না। রজনী মামি আমাকে নিয়ে কাল রাত থেকে ফুসুর ফুসুর করছে, আমি দূর থেকে কিছু শুনতে পাইনি। আজ মাও নেই, এখন কি করব মাথায় ঢুকছে না। হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে একত্র হয়েছে সবাই। সৌভিক অফিসের মিটিং বাদ দিয়ে মাহাদির কল ধরে আছে। তৌফ মুখে ব্রাশ ঢুকিয়ে কথা শুনছে। সিয়াম গাড়ি ড্রাইভ করতে করতে কানে ফোন চেপে আছে। নীতির লেকচার অ্যাটেন্ড করা বাদ দিয়ে ক্লাস থেকে বেরিয়ে এসেছে। প্রীতি ক্যান্টিনে বসে আধা খাওয়া চা রেখে ব্যস্ত হয়ে উঠেছে। সাবির শোয়া থেকে না উঠলেও সজাগ হয়ে গেছে। স্বামীক আপাতত কাজহীন, তাই তার সমস্যা হয়নি। ফারিন ফোনের নেটওয়ার্কটা ঠিকঠাক পাওয়ার জন্য জানালার বাইরে ফোন ধরে আছে। ফোনের স্পিকারটা লাউডে দেয়া। মাহাদির বিরক্তি মেশানো কণ্ঠ শুনে সবার আগে চেঁচিয়ে উঠল তৌফ। ব্রাশটা মুখ থেকে বের করে চেঁচানো সুরেই বলল, তুই যে আমার বুকপিণ্ডটা খতম করার তালে আছস জানা আছি। তোর কল দেখলেই আমার কলিজা ভয় থরথর পায়। তৌফের কথা শুনে এবার ফারিন ভ্রু কুঁচকাল। তৌফের অস্ফুট ভঙ্গির তোতলানি শুনে ফারিন স্পষ্ট গলায় বলল, তুমি এমন ওয়া ওয়া করে তোতলাচ্ছ কেন? তোমার কি ভয়ে চোটে মির্গি বেমার হলো নাকি? আর বুক পিন্ডি কি শব্দ? কি আজে বাজে বকছো তুমি? ফারিনের তেরামো ধরনের প্রশ্ন শুনে খেপে উঠল তৌফ। গলাটা হাই ভলিউমে উঁচু করে গজগজ সুরে বলল, মুখের ব্রাশ নিয়ে তারপর কথা বলতাছিস, বুঝছস? গাদা কোথাকার, মাথায় সামান্যতম বুদ্ধি নেই। সকালে মানুষ কি করে, হ্যাঁ? তৌফের খ্যাপাটে ভঙ্গির সুর শুনে উপাস থেকে নীরব রইল ফারিন। নীরব ছিল সবাই, কারণ হঠাৎ ফোনের মধ্য থেকে গড়গড় জাতীয় শব্দ শোনা যাচ্ছে। ফারিন সহ সবাই তখন কপাল কুঁচকে প্রশ্ন জিজ্ঞেস করবে, তার আগেই ফারিন হামেশার মতো আগ বাড়িয়ে বলল, এই শব্দ কি ফ্ল্যাশের না? ছি 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 ছি। তোফ, ছি ছি। তোফ ভাই, তুমি হাই কমেডো। ফারিনের কথা শেষ না হতেই ছোঁ মেরে কথা টান দিল সৌভিক। যথেষ্ট সংযত গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি জরুরি মিটিং ছেড়ে তোদের দুটোর বক বক শুনতে আসিনি। মাহাদি, চটপট বলতো আর কি কাহিনী হয়েছে? আমি কি ছুটি নিয়ে আসবো সেখানে? তোর কি খুব অসুবিধা হচ্ছে? তুই কি আর 2 দিন ম্যানেজ করতে পারবি না? এবার সৌভিকের কথার প্রেক্ষিতে মুখ খুলল মাহাদি। যেই কথা বলতে নেবে, ছাদের খোলার দরজার দিকে সতর্ক দৃষ্টি চলে গেল ওর। কিছু একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখতেই তাড়াতাড়ি কল কেটে ফোন পকেটে ঢুকালো। আজ যেহেতু মা নেই, এই সুযোগটা কি হাতছাড়া করবে ওরা? আদৌ কি হাতছাড়া করার পরিকল্পনা করেছে? ছাদের দিকে কেউ যেন এগিয়ে আসছে। এগিয়ে আসার জোরদার আওয়াজ শোনা যাচ্ছে। শব্দটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে এখন। খোলা ছাদের উপর তখনই বয়ে চলল দমকা হাওয়া। বাতাসের মাহাদির কমলা টি শার্টটা হালকা মতন উড়ল। মাথার ঝিলমিল করা চুলগুলো বাতাসের দোলায় কপালের উপর আছড়ে পড়ল। দুটো কুঞ্চিত ভ্রূর নিচে একজোড়া সতর্ক চাহনি। এমন কিছু দেখলো, ওই চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল আবার। শীতের খোলসে ঢাকা পড়েছে প্রকৃতির নান্দনিক রূপ। গ্রামের আনাচে কানাচে শীতের ভরা মৌসুম। পড়ন্ত বিকেলের সূর্যটা তেজ হারিয়ে পশ্চিমে হেলে পড়েছে। অরুণ শক্তি নিস্তেজ হয়ে শীতের প্রকোপ বাড়িয়ে দিচ্ছে। গ্রামের মানুষরা গায়ে চাদর জড়িয়ে নিত্যকর্মে নেমেছে। কেউ কেউ অলসতাকে সাঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে। বেকার। মোল্লাবাড়ির মুখরোচক ঘটনাটা এতদিনে চাপা পড়ে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে অন্য বাড়ির সমালোচনা নিয়ে। কাঠের ইজি চেয়ারে ক্যাচ ক্যাচ করে শব্দ হচ্ছে এখন। শব্দটা নিস্তব্ধ রুমটায় ভুতুড়ে কায়দায় ঘুরপাক খাচ্ছে। রুমে একটি মাত্র জানালা খোলা আছে। সেই জানালা দিয়ে যতটুকু আলো প্রবেশ করছে তা অন্ধকারে হ্রাসের জন্য যৎসামান্য। চাপিয়ে রাখা দরজায় ঠকঠক করে শব্দ হলো। ইজি চেয়ারটা সহসা থমকে যেতেই ক্যাচ ক্যাচ শব্দটা আর হলো না। বাইরে থেকে আগত মানুষটা কান খাড়া রেখেছিল। অবিরাম শব্দটা থেমে গেলে সে আধ ভেজানো দরজা ঠেলে দিল। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই আধো আধো অন্ধকার ঘরে বাঁ দিকে দৃষ্টি দিল লোকটার। গলা খাকারি দিয়ে ইঙ্গিত দিতেই গম্ভীর সুরে এবার ইজি চেয়ার থেকে উত্তর চলে এলো। খুবই নিঃশব্দ কায়দায় বজায় রেখে ভেতরে ঢুকলো জহিরুল। অনেকটা চোরের মতোই ভেতরে প্রবেশ করলো।
কোনো বিশেষ আজ্ঞা না পেলেও নিজ দায়িত্বে দরজাটা ভেতর থেকে ছিটকিনি বন্ধ করে দিল। ইজি চেয়ারে দুলতে থাকা মানুষটা ছিটকিনি লাগানোর আওয়াজ পেতে চোখ কাঠিন্য করে তাকালো। ততক্ষণে জহিরুল সামনে এসে হাজির। ঘিয়ে রঙের পাঞ্জাবিটার ডান পকেটে হাত ঢোকালো সে। সঙ্গে সঙ্গে দুটো খামে বদ্ধ চিঠি সামনে ধরল হান্নান শেখের। কাঠিন্য দৃষ্টি দুটো বাড়িয়ে দেওয়া হাতের দিকে স্থির এখন। একবার খাম দুটোর দিকে তাকালো হান্নান শেখ, আরেকবার দৃষ্টি তুলে জহিরুলের দিকে তাকালো। মার্জিত শব্দে কঠোর আভাসে জিজ্ঞেস করলো জহিরুলকে,